আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, যে যেখানে বসে আজকে জীববিজ্ঞান অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একসময় ছোট ছিলাম, এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছি। একটি বীজ হতে উদ্ভিদ সৃষ্টি হয় বা উদ্ভিদের চারা সৃষ্টি হয়। সেই চারা ক্রমান্বয়ে বড় হয়ে আস্তে আস্তে একটি ফলময় বৃক্ষে পরিণত হয়। এই সব কিছুরই সৃষ্টি একটি মাত্র কোষ হতে, অর্থাৎ একটি মাত্র কোষ পুনঃ পুনঃ বিভাজনের মাধ্যমে বা বারবার বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। এসবই হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের ফল। সুতরাং শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাইটোসিস, কোষ বিভাজন। শুরুতে আমরা জানব মাইটোসিস, কোষ বিভাজন কি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় বা বিভাজিত হয়, দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় এবং অপত্য কোষ দুটো মাতৃকোষের সম আয়তনের হয় বা সমগুণাগুণ সম্পন্ন হয়, সে ধরনের কোষ বিভাজনকে মাইটোসিস, কোষ বিভাজন বলা হয়। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে কোষের এই বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন। আরেকটি কথা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বলে এই প্রকার কোষ বিভাজনকে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজনও বলা হয়ে থাকে। এখন আমরা জানব কোষ বিভাজন অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজনটি কোথায় ঘটে। এটি প্রাণী ও উদ্ভিদ কোষের বিভাজনক্ষম দৈহিক কোষে ঘটে থাকে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড ও তার শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। জননাঙ্গের গঠন বা বৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য পড়ব বা বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রতিটি ক্রোমাটিড মাইটোসিস কোষ বিভাজনের, এগুলো হচ্ছে ক্রোমাটিড, প্রত্যেকটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ হয়ে থাকে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, অর্থাৎ অপত্য যে দুটো কোষ তৈরি হবে, একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হবে, মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম ছিল অপত্য কোষেও বা নতুন যে কোষটি তৈরি হলো, কোষ দুটো তৈরি হলো, সেখানেও ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। আরেকটি হচ্ছে মাতৃকোষের যে গুণাগুণ ছিল অপত্য কোষেও ঠিক সেম গুণাগুণ সম্পন্ন হবে, অর্থাৎ অপত্য কোষের যত বৈশিষ্ট্য মাতৃকোষের বৈশিষ্ট্যের সমান হবে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সম আয়তনের হবে। আর এই যে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো, একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হলো, এই কোষ, নতুন কোষ দুটো বা অপত্য কোষ দুটো বৃদ্ধি পেয়ে ঠিক মাতৃকোষের সম আয়তনের হবে। এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এখন আমরা সেই মাইটোসিস কোষ বিভাজনে বা বিভাজন প্রক্রিয়াটি কিভাবে ঘটে সেটি নিয়ে আলোচনা করব। একটি কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। আমি আবার বলি, একটি কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলা হয়। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক 1953 সালে এই কোষ চক্রের প্রস্তাব করেন এবং এটি বারবার চলতেই থাকে। একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে।
আর এই কোষচক্র দুটি প্রধান ভাগে বা প্রধান ধাপে বিভক্ত। একটির নাম হচ্ছে ইন্টারফেজ, আরেকটি হচ্ছে এমফেজ বা মাইটোসিস। এখন আমরা এই ইন্টারফেজ নিয়ে আলোচনা করব। একটি কোষ হতে দুটি অপত্য কোষ সৃষ্টিতে যে সময় লাগে তার মধ্যে এই ইন্টারফেজ পর্যায়ে যে সময় লাগে সেটি হচ্ছে 90 থেকে 95%, অর্থাৎ 90 থেকে 95 ভাগ সময় ইন্টারফেজ পর্যায়ে লাগে। আর এমফেজ বা মাইটোসিস পর্যায়ে বা বিভাজন যে পর্যায়টা সেটিতে লাগে হচ্ছে মাত্র 5 থেকে 10 ভাগ সময়। তাহলে এখন আমরা ইন্টারফেজ নিয়ে কথা বলবো। ইন্টারফেজ পর্যায়টি বেশ দীর্ঘ। পরবর্তী বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াসে বহু ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হয়। এই যে যখন একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল, আবার এই কোষের মধ্যে এই অপত্য কোষের মধ্যে ইন্টারফেজ পর্যায়টা শুরু হয়ে যায়। অর্থাৎ এই কোষটি আবার পরবর্তীতে কিভাবে বিভাজিত হবে সেই প্রস্তুতিটা কিন্তু এই কোষের মধ্যে আবার নতুন যে অপত্য কোষ সেটির মধ্যে শুরু হয়ে যায়। প্রথমেই এই ইন্টারফেজ পর্যায়ে এসে এর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। আর ইন্টারফেজ অবস্থায় নিউক্লিয়াসকে বলে বিপাকীয় নিউক্লিয়াস, অর্থাৎ ইন্টারফেজ দশায় কোষের যে নিউক্লিয়াস থাকে সেটিকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। কারণ কি, এই ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের মধ্যে বহু ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। এই ইন্টারফেজ পর্যায়কে আবার তিনটি উপপর্যায়ে বিভক্ত করা যায়। ইন্টারফেজ পর্যায়কে তিনটি উপপর্যায়ে বিভক্ত করা যায়। নাম্বার 1 হচ্ছে গ্যাপ 1 বা G1 দশা, তারপরে হচ্ছে S দশা বা ডিএনএ প্রতিলিপন দশা, এখানে ডিএনএ প্রতিলিপন ঘটে। তারপরে হচ্ছে গ্যাপ 2 দশা। এখন আমরা আলোচনা করব হচ্ছে গ্যাপ 1 দশা, ইন্টারফেজ পর্যায়ের গ্যাপ 1 দশা। একটি কোষ পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কি না, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়ায় যত কোষ তৈরি হবে সব কোষ কিন্তু পরবর্তী বিভাজনে অংশগ্রহণ নাও করতে পারে। এখন কোন কোষগুলো পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে সেটি প্রথমত এই গ্যাপ 1-এ সিলেক্ট হয়, এই গ্যাপ 1-এ নির্বাচিত হয় বা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কোষগুলো পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে। আর এই গ্যাপ 1-এ প্রথমেই সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যেটি পরবর্তীতে সমগ্র প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে। এবং ডিএনএ প্রতিলিপনের ঠিক এই গ্যাপ 1-এর পরবর্তীতে যে এস দশা, এই দশাতে ডিএনএ প্রতিলিপন হবে। সেই ডিএনএ প্রতিলিপনের জন্য যত ধরনের উপকরণ প্রয়োজন বা উপাদান প্রয়োজন সবই এই গ্যাপ 1-এ বা গ্যাপ 1 দশাতে তৈরি হবে। তারপরে শুরু হয়ে গেল গ্যাপ অর্থাৎ এস দশা। এখন এই গ্যাপ 1-এ মোট কোষ বিভাজনের যে সময় লাগে সেটি হচ্ছে 5 to 10%, অর্থাৎ 5 থেকে 10 ভাগ সময় মোট কোষ বিভাজনের 5 থেকে 10 ভাগ সময় এই গ্যাপ 1 দশায় লাগে। এবারে পরবর্তী পর্যায়ে এস দশা বা সিনথেসিস দশা। এটির প্রধান কাজটাই হচ্ছে ডিএনএ প্রতিলিপন সম্পন্ন করা। এই দশার প্রধান কাজটাই হচ্ছে ডিএনএ প্রতিলিপন সম্পন্ন করা। কারণ আমরা জানি যে এখানে যে ক্রোমোজোমের ভাগ হবে সেই ক্রোমোজোমের ভাগের আগে ডিএনএ ভাগ সম্পন্ন হবে, অর্থাৎ ডিএনএ প্রতিলিপন হবে, ডিএনএর কপি তৈরি হবে এখানে। আর এখানে মোট কোষ বিভাজনের সময় লাগে হচ্ছে 30 থেকে 50 ভাগ। তারপরে গ্যাপ 2 দশা। গ্যাপ 2-তে হচ্ছে এটি এমফেজ বা মাইটোসিস পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন হয়। ঠিক এই গ্যাপ 2-র পরে হচ্ছে কি এমফেজ বা মাইটোসিস পর্যায়টি এখানে বা বিভাজন পর্যায়টি এখানে শুরু হবে। এখন এই মাইটোসিস বা বিভাজন পর্যায়টি শুরু হওয়ার জন্য যে প্রস্তুতিটা সেটি কিন্তু এই গ্যাপ 2 দশাতে সম্পূর্ণ হয়ে থাকে। এবং এখানে মাইক্রোটিউবিউলস নামক এক ধরনের তন্তু তৈরি হয় যেগুলো পরবর্তীতে এই এমফেজ দশায় বা মাইটোসিস বিভাজন দশায় সেখানে গিয়ে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরিতে সহায়তা করে থাকবে। এখানে মোট কোষ বিভাজনের সময় লাগে হচ্ছে 10 থেকে 20 ভাগ, অর্থাৎ এখানে সময় লাগে 10 থেকে 20 ভাগ। তাহলে
এখানে এই তিনটি পর্যায় বা এই তিনটি পর্যায়কে একসাথে বলা হয় হচ্ছে ইন্টারফেস পর্যায়। এই ইন্টারফেস পর্যায়ে সময় লাগে টোটাল 90 থেকে 95 ভাগ, বাকি থাকে হচ্ছে 5 থেকে 10 ভাগ, যেটিতে এম ফেজ বা মাইটোসিস পর্যায়ে প্রয়োজন হয়। এখন আমরা আলোচনা করব এম ফেজ বা মাইটোসিস পর্যায়। এম ফেজ বা মাইটোসিস পর্যায়কে আবার দুইটি পর্যায়ে ভাগ করা যায়, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? সাধারণত নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই যে এখানে একটি নিউক্লিয়াস ছিল, সেই একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াসের প্রথমে সৃষ্টি হয়। এই যে একটা নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসে বিভক্ত হয়ে গেল, এই প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। আর একটি কোষের ভিতরে যত ধরনের আরো বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ছিল, সেই অঙ্গাণুগুলোও বিভাজিত হবে। সেই অঙ্গাণুগুলো বা সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসকে আবার 5টি উপপর্যায়ে বা 5টি পর্যায়ে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথমে আমরা আলোচনা করব প্রোফেজ নিয়ে। প্রোফেজ এই মাইটোসিসের বা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। এক্ষেত্রে নিউক্লিয়াস আকারে প্রথমে অনেক বড় হয়। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল, এই ক্রোমোজোমগুলো সূত্রাকৃতির ছিল। সেগুলো পানি শোষণ, সেগুলো থেকে পানি বের হয়ে যায়। পানি বের হয়ে যাওয়ার ফলে এই ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে খাটো হয়, খাটো হতে থাকে, সংকুচিত হতে থাকে, ক্রমান্বয়ে মোটা হয় এবং এরা কালার ধারণ করতে পারে, অর্থাৎ রঞ্জক ধারণ প্রাপ্ত হয়। তখন আলো পরিবীক্ষণ যন্ত্রে এদেরকে দেখা যায় বা দৃষ্টিগোচর হয়। এবং এই পর্যায়ের শেষের দিকে, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটি দেখা যায়, কিন্তু এটি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। এটি হচ্ছে নিউক্লিওলাস আর এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই প্রোফেজ পর্যায়ে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস দেখা যায় এবং এই পর্যায়ের শেষের দিকে যে ক্রোমাটিড ছিল সেটি বিভক্ত হয়ে যায়। তারপরের পর্যায় হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ পর্যায়ে শুরুতেই এই যে এখানে যে মাইক্রোটিউবিউল ছিল, যে তন্তু ছিল, সেই তন্তুর সাহায্যে প্রথমে কি হয়, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। দুই মেরুযুক্ত, এই যে উপরের মেরু নিচের মেরু, দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো আরো সংকুচিত এবং মোটা হয়, খাটো হতে থাকে এবং এসে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। অর্থাৎ যেটা যে প্রান্তে ছিল সেটি আস্তে আস্তে বিষুবীয় অঞ্চলের দিকে চলে আসে বা বিষুবীয় অঞ্চলের দিকে জড়ো হতে থাকে। তো ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে জড়ো হতে থাকে এবং প্রত্যেকটি ক্রোমোজোম যে কোনো একটি তন্তুর সাথে লেগে যায়। ক্রোমোজোমের কোন অংশটি লেগে যায়? সেন্ট্রোমিয়ার লেগে যায়। এই যে এখানে গোলাকৃতির যে অংশটি দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার তন্তুর সাথে লেগে যাবে। এখন সব তন্তুর সাথে ক্রোমোজোম লাগবে না, যে তন্তুর সাথে ক্রোমোজোম লেগে যাবে তাকে বলা হয় হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই পর্যায়ের শেষের দিকে কিন্তু এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী পর্যায় হচ্ছে মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো একেবারেই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং এক্ষেত্রে ক্রোমোজোমগুলোকে সর্বাধিক মোটা এবং খাটো দেখায়। কি দেখায়? সর্বাধিক মোটা এবং খাটো দেখায়। এবং এই পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ক্রোমাটিড তো আগেই প্রোফেজ পর্যায়ের শেষের দিকে ভাগ হয়ে গিয়েছে, কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয়নি। মেটাফেজ পর্যায়ে এসে সেন্ট্রোমিয়ার দুটো বিভক্ত হয়ে যায় এবং এই ক্রোমোজোমগুলো মেরুমুখী চলনে অংশগ্রহণ করবে। কোন পর্যায়ে গিয়ে? অ্যানাফেজ পর্যায়ে গিয়ে। এটি হচ্ছে চতুর্থ নম্বর পর্যায়, হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপে যখন মেটাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে গেল, বিভক্ত হয়ে ক্রোমোজোমগুলো একটা ক্রোমোজোম থেকে দুটি করে ক্রোমোজোম কিন্তু হয়ে গেছে। এই ক্রোমোজোম থেকে দুইটা হয়েছে, এই ক্রোমোজোম থেকে দুইটা, এই ক্রোমোজোম থেকে দুইটা, এখান থেকেও দুইটা। ক্রোমোজোমগুলো ভাগ হয়ে আস্তে আস্তে মেরুমুখী চলনে অংশগ্রহণ করবে। আবার সেই বিষুবীয় অঞ্চল থেকে বা মাঝখান থেকে এই কোষের বা নিউক্লিয়াসের কোষের
মেরুর দিকে যেতে থাকবে। যখনই মেরুমুখী চলনে অংশগ্রহণ করবে তখন এই ক্রোমোজোমগুলো দেখতে বা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দেখতে কিরকম হবে, ভি, এল, জে এবং আই এর মতো দেখায়। এটার মতো কেন দেখাবে? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে বিভক্ত করা যায়: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিকটা হবে হচ্ছে এক্ষেত্রে একেবারে ক্রোমোজোম মাঝ বরাবর অবস্থান করবে, তখন একে ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়, এটাকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে হচ্ছে এক্ষেত্রে সাবমেটাসেন্ট্রিকে হচ্ছে এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একেবারে মাঝ বরাবর অবস্থান করবে না, কিন্তু যে কোনো এক প্রান্ত থেকে একটু সরে যাবে, তখন একে ইংরেজি এল অক্ষরের মতো দেখায়, এটাকে বলা হয় হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তারপরে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এটি একেবারে প্রান্তে অবস্থান করবে না, কিন্তু প্রান্তের কাছাকাছি অবস্থান করবে, তখন এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, তখন একে ইংরেজি জে অক্ষরের মতো দেখায়। তারপরে হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিকে একেবারেই সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে অবস্থান করবে, তখন একে ইংরেজি আই অক্ষরের মতো দেখায়, এটাকে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে এই অ্যানাফেজ পর্যায়ে কিন্তু এসে ক্রোমোজোমগুলো এরকম ভি, এল, জে, আই আকৃতি ধারণ করে এবং মেরুমুখী চলনে অংশগ্রহণ করে। আমাকে খেয়াল রাখতে হবে যখন আমি প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো নিব, তখন এই ক্রোমোজোমগুলো, যে ক্রোমোজোমটা আমি নিয়েছি, এখানে কোন ক্রোমোজোমটা নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে এখানে দুটো নিয়েছি হচ্ছে মেটাসেন্ট্রিক, এই কালো দুইটা নিয়েছি মেটাসেন্ট্রিক, একেবারে দেখো সেন্ট্রোমিয়ার একেবারে মাঝখানে অবস্থান করতেছে। আর দুটো নিয়েছি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, আমি দুটো মেটাসেন্ট্রিক নিয়েছিলাম, দুটি সাবমেটাসেন্ট্রিক নিয়েছিলাম। ঠিক এই ক্রোমোজোমগুলাই কিন্তু পরবর্তী পর্যায়ে থাকবে। এখন এখানে আমি মেটাসেন্ট্রিক নিলাম, এখানে অ্যাক্রোসেন্ট্রিক চলে আসলো, তাহলে কিন্তু চিত্রটি আমার ভুল হয়ে যাবে। খেয়াল রাখতে হবে চিত্র যখন আমি অঙ্কন করব সেদিকে খেয়াল রাখতে হবে যে আমি প্রোফেজ পর্যায়ে কোন ধরনের ক্রোমোজোম নিয়েছি। তাহলে দেখো আমি এখানে সাবমেটাসেন্ট্রিক এবং মেটাসেন্ট্রিক নিয়েছিলাম, তাহলে এখানেও দেখো দুটো মেটাসেন্ট্রিক, দুটো সাবমেটাসেন্ট্রিক, দুটো মেটাসেন্ট্রিক, দুটো সাবমেটাসেন্ট্রিক, সবগুলাই কিন্তু ঠিক আছে। এখানেও দেখো লাল দুটো হচ্ছে সাবমেটাসেন্ট্রিক আর এখানে নীল দুটো হচ্ছে মেটাসেন্ট্রিক, তো এইগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ছিলাম অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো, অপত্য ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি পৌঁছে যাবে তখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি। অ্যানাফেজ ধাপ শেষ, টেলোফেজ পর্যায়টি শুরু হয়ে যাবে। যখনই এই ক্রোমোজোমগুলো একেবারে মেরুতে পৌঁছে গেল, ঠিক এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হবে এবং এই ক্রোমোজোমগুলো আবার পানি শোষণ করা শুরু হবে, ফলে এই সূত্রটা আস্তে আস্তে দীর্ঘ হতে থাকবে, চিকন হতে থাকবে। আস্তে আস্তে এখন কিন্তু আর আলো বীক্ষণ যন্ত্রে এদেরকে দেখা যাবে না, চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, নিউক্লিয়ার লাসের সৃষ্টি হবে। যখনই হয়ে গেল তাহলে একটি কোষ থেকে, একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়ে গেল। এগুলো হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমরা জানলাম কিভাবে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজে কি হলো, দুটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল। এখন আমরা দেখব সাইটোকাইনেসিস, কিভাবে সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়। ঠিক এই যে মাঝ বরাবর কি তৈরি হবে, কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট আস্তে আস্তে কোষ প্রাচীর গঠিত হবে, ফলে দেখা যাচ্ছে সাইটোপ্লাজম কি হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, ফলে একটি কোষ হতে এই দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে গেল। এইগুলো হচ্ছে মাইটোসিস। এই যে নতুন দুটো কোষ তৈরি হলো, ঠিক এখানকার ক্রোমোজোম সংখ্যা এখানে যা ছিল এখানেও তাই আছে, এখানে যা ছিল এখানেও তাই আছে, অর্থাৎ দুটি কোষেরই ক্রোমোজোম সংখ্যা সমান। এবং এক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, ক্রোমোজোমও একবার বিভক্ত হয়। মাতৃকোষ, অপত্য কোষের আকার আকৃতি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান হবে। এগুলো হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। এখন আমরা পড়ব হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের কি ধরনের গুরুত্ব আছে, এই মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তাটা কি। প্রথমত হচ্ছে দেহের গঠন
এবং দৈহিক বৃদ্ধি। আমি শুরুতেই বলেছি যে আমরা এক সময় ছোট ছিলাম, এখন অনেক বড় হয়ে গিয়েছি। একটি বীজ হতে পূর্ণাঙ্গ উদ্ভিদের সৃষ্টি হয়, সেই উদ্ভিদ বৃদ্ধি পেয়ে আবার পূর্ণাঙ্গ ফলে বা ফলময় বৃক্ষে পরিণত হয়। ঠিক সবগুলাই কিন্তু হচ্ছে একটি মাত্র কোষ হতে সৃষ্টি, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে বিভিন্ন ধরনের দৈহিক গঠন বা দেহের গঠন পরিবর্তন হচ্ছে, দৈহিক বৃদ্ধি হচ্ছে। সবকিছু কিন্তু হচ্ছে কিসের মাধ্যমে? মাইটোসিস, কোষ বিভাজনের ফলে। যদি মাইটোসিস কোষ বিভাজন না হতো তাহলে কিন্তু আমরা যেরকম ছোট ছিলাম ঠিক তেমনই থাকতাম, কখনোই আর এরকম বৃদ্ধি পেত না। তারপর হচ্ছে বংশবৃদ্ধি। অনেক উদ্ভিদ আছে যারা কি করে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। বিশেষ করে শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে যারা এককোষী শৈবাল আছে তারা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেও তাদের বংশবৃদ্ধি করে থাকে। তারপরে জননাঙ্গ সৃষ্টি। জীবের জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস কোষ বিভাজন কাজ করে থাকে। তারপরে হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। কোষের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গন, এখানে তো ভাগ হয়ে গেল। নিউক্লিয়াস ভাগ হওয়ার পরে সাইটোকাইনেসিস ঘটছে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন ঘটে গেছে। তো কোষের নিউক্লিয়াসের সংখ্যা এবং সাইটোপ্লাজমের সংখ্যা বা সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণুর সংখ্যা সমান থাকে। এটা মাইটোসিস কোষ বিভাজনেরই ফল। ক্রোমোজোমের সমতা রক্ষা। এখন একটি কোষ হতে যে নতুন দুটো কোষ সৃষ্টি হলো, ঠিক সেম টু সেম মাতৃকোষের অনুরূপ না হলে আমাদের শরীরের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারত, কিন্তু সেটি হচ্ছে না। কারণ কি? সেম ক্রোমোজোম। আর ক্রোমোজোম আমরা জানি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কি করতেছে? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। সুতরাং এখানে ক্রোমোজোমের সমতা রক্ষাও কিসের মাধ্যমে হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। ক্ষতস্থান পূরণ। আমাদের শরীরে কোথাও কেটে গেলে বা কোনো ক্ষতের সৃষ্টি হলে কিছুদিন পরে সেই ক্ষত পূরণ হয়ে যায়। এই ক্ষত পূরণ হচ্ছে কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। ক্রমাগত ক্ষয় পূরণ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। পুনরুৎপাদনটা কি? আমরা জানি যে বিশেষ করে লোহিত রক্তকণিকা, এটির আয়ুষ্কাল 120 দিন। 120 দিন পরে সেটি মারা যাচ্ছে। এখন এটি কিন্তু আবার কি? পুনরুৎপাদিত হচ্ছে, অনবরত এটি তৈরি হচ্ছে, আবার অনবরত ধ্বংস হচ্ছে। তারপর গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা। যেহেতু এখানে ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে, সুতরাং গুণগত যে বৈশিষ্ট্য সেটিও কিন্তু একই রকম থেকে যাচ্ছে। এগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। এখন মাইটোসিসের আবার অপকারিতাও রয়েছে। এই মাইটোসিস কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিতভাবে হয়ে যায় তাহলে কিন্তু সেখানে টিউমার সৃষ্টি হবে। টিউমারের পরে সেখানে ক্যান্সার কোষ তৈরি হতে পারে। সেই ক্যান্সার কোষ আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে। সুতরাং মাইটোসিস কোষ বিভাজনের কিন্তু আবার অপকারী দিকও রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই মাইটোসিস কোষ বিভাজন থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। সেটা জ্ঞানমূলক হতে পারে, সেটি অনুধাবন, সেটি হতে পারে প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতা। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্য থেকে জ্ঞানমূলক বা অনুধাবন যে সমস্ত প্রশ্ন হতে পারে তার মধ্যে হচ্ছে প্রথমে কোষ চক্র কি, বা মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণে কোষ বিভাজন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটি আসতে পারে জ্ঞানমূলক অথবা অনুধাবনে। এখন আসো প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেটি হচ্ছে আগে প্রথমে এরকম একটা পর্যায় দেওয়া থাকতে পারে, আসলো যে এর পরবর্তী পর্যায়টি বর্ণনা করো, প্রয়োগে আসতে পারে। আসলো যে এরকম একটা পর্যায় দেওয়া আছে, এর পরের পর্যায়টি বা আগের পর্যায়টি ব্যাখ্যা করো বা বর্ণনা করো, এটি কিন্তু প্রয়োগে আসতে পারে। উচ্চতর দক্ষতায় যে প্রশ্ন আসতে পারে সেটি হচ্ছে, এখানে মনে করো এখানে একটা এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে টয়েসান, এখানেও টয়েসান, এটাও টয়েসান। এটি কিন্তু এক ধরনের কোষ বিভাজন বোঝানো হয়েছে। কি? একটা কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা সমান, তার মানে কি? কোষ বিভাজনটি মাইটোসিস। আসলো যে উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ করো, তাহলে কি? মাইটোসিস কোষ বিভাজন, তার উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনটি হচ্ছে মাইটোসিস। এবার আমি মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্ব আলোচনা করব। আসতে পারে এরকম, উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনটির অনিয়ন্ত্রিত ফলাফল বিশ্লেষণ করো। তাহলে অনিয়ন্ত্রিত ফলাফলটা কি? এর অপকারিতা কি? টিউমার হতে পারে, সেখান থেকে কি হবে? ক্যান্সার হবে। সেটি আমাকে বিশ্লেষণ করে দিতে হবে এখানে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ
আমার এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত ছিলে। তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই মহামারী করোনাতে তোমরা অতি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হবে না, নিজেরা ভালো থাকার চেষ্টা করবে, পরিবারের সকলকে ভালো রাখবে, তাহলেই ভালো থাকবে আমাদের সমাজের সকল মানুষ, আমাদের দেশের সকল মানুষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।